বলছেন আপনি তো বললেন এইমাত্র তারে ডিভোর্স দিয়েছেন, তাহলে আপনি তারে আবার জড়াই ধরলেন কেন? আপনি জড়াই ধরলেন কেন? আপনার সাথে কি ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয় না, আমি তাকে তালাক দিয়েছি। কিভাবে তালাক দিয়েছেন? তালাকের কাগজ। তাহলে তালাক দিলে আপনি এইমাত্র তারে জড়াই ধরলেন কেন? এইমাত্র আপনি এই জন্য তো আপনারা কিছু বলেন না কেন? এইমাত্র জড়াই ধরলেন কেন? আপনি তালাক দেওয়া স্ত্রীকে জড়াই ধরেন কেন? এই বড় মেয়ে না না, আপনারা দেখেন, এটা হচ্ছে ওর মেজো মেয়ে আর এই হচ্ছে ছেলে। এই তিনটা বাচ্চার মা কিভাবে একটা সংসার তালাক দেন না, আপনি ধরলেন কেন? কথা বলতে দেন। তাহলে আপনি তারে ধরলেন কেন? আমাকে কথা বলতে দেন। বলছেন আপনি তো বললেন এইমাত্র তারে ডিভোর্স দিয়েছেন, তাহলে আপনি তারে আবার জড়াই ধরলেন কেন? আপনি জড়াই ধরলেন কেন? আপনারা এখানে এতগুলো লোক, আপনাদের কথার ভিতরে আমার লিপসিং হতে পারতাম, আমি কথা বলতে দেন। আপনারা এখানে এতগুলো লোক, এতগুলো এরকম ক্যামেরার সামনে প্রেসের লোক, আমার কথা লিপসিং হতে পারে, আপনারা আমাকে কথা বলতে দেন। কি সমাধানে আসতে পারে? এটার সাথে আমার সাংসারিক অবস্থায় কোনো বড়ানি ছিল না। আমাকে একাধিকবার হ্যারাসমেন্ট বা বেইজ্জতি যাই হোক ইত্যাদি, সর্বশেষ যখন আমি একে সাইডে যখন চলে আসছি, সর্বশেষ জানতে পারছি ইনি বলছে যিনি প্রেগনেন্ট, আমার এই স্ত্রীও প্রেগনেন্ট। কি হাজবেন্ড কি করছে কি করছে? চুপ করো, তুমি চুপ থাকো, তোমার সাথে কোনো কথা হয়নি। কেন করছে এটা বলেন? কি করছে? কি এই জঙ্গি সংগঠন কি কারণে জঙ্গি সংগঠনের সাথে না, আপনি আমাকে সংগঠনটা এভাবে এমন এমন নারীদের সাথে কথা বলছে, আমি এত বড় কথা কইতে পারি ভাই? ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি বারবার এগুলো দেখার পরও তারে আমি স্বামী হিসেবে তাকে আমি বুঝাইছি। যখন বলছে যে অসুস্থ, সে যখন বোঝে নাই, সে যখন অসুস্থ বলছে, আমি এরপরে পর্যায়ক্রমে এখন পর্যন্ত চেষ্টা করছি যাতে আমি এর দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি, এবং সেই অনুযায়ী আমি এর সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করতেছি। একটা সময় আমার কন্ট্যাক্ট ছিল না, আজও পর্যন্ত একটা সময় এর মধ্যে আজও পর্যন্ত একটা টাকা দেয় নাই আমাকে। আজও পর্যন্ত আমাকে ডাক্তার দেখানো, আমি অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য একটা টাকা দেয় নাই। আপনাদেরকে কি বলবো, ব্যাখ্যা দেয়। এই দেখেন, এই যে জামা কাপড় এইগুলো আমি পরি, এগুলা কি কোনো মানুষ, এইগুলা কি কোনো মানুষ বর্তমানে পরে বলেন? এগুলো দিয়ে তো মানুষ হাত পাওয়া মুছে না। এই দেখেন আমার জুতাটা পর্যন্ত ছিঁড়া, আমার জুতাটা পর্যন্ত ছিঁড়া। কি হালে আমি আছি, আমাকে কি হালে রাখছে? আমি কি এত বড় অন্যায় করছি? এই মানুষটার ভালো থাকে, আমি না খাইও থাকছি। এরপরে এ আমার সাথে যখন ঝামেলা হয়েছে, হওয়ার পরে বলছে আমার সাথে সংসার করবে। আমি বলছি, একে বলছে ঠিক আছে তোমরা দুজন আমার লাইফে থাকো। এ থাকবে না। দুজন কিভাবে থাকবে? যে 7,000 টাকা বেতন পায় সে তো আমারই ভরণ পোষণ দিয়ে সারা বছর রাখতে পারে নাই, আমারই খাওয়াইতে পারে, সেটা তো আমার ব্যাপার, আমি কি পড়াইতে করে পারে নাই। তাহলে এখন কি রাখছেন না, দুই কাপ নিয়ে রাখছেন, দেখছেন না বরিশাল নিয়ে রাখছেন, খাবার ঠিক মতো দেন না, বাসা দিয়ে খাবার দিয়ে গেছে মানুষ। জি দেখি শুনছি না, আমি শুনছি না, যতটুকু শুনছি অতটুকুই তো বলতেছি। যে সংসার লাইফে খাবারের যদি একটু কষ্ট থাকে, সেইটা যদি বাবার বাড়ি যাই বলে, আর সারা দিন আমার উপর একটা মেন্টালি কথাবার্তা বলে, এগুলো কি ঠিক? কি কোনো এই লোকটার সাথে আমি এক বালিশে মাথা দিয়ে ঘুমাইছি মাসের পর মাস। ওই মানুষের বাড়ি দিয়ে গোটা খাবার দিচ্ছে, এই খাবার আমি খাইছি। তো মনে করেন অর্ধেক পেটে ক্ষুধা ছিল, সবসময় অর্ধেক পেটে ক্ষুধা রেখে এরকম খাইছি। অনেক সময় হয়তো সকালবেলা রাখতে আমার চলে গেছে, আমার একটু খাবারও দিয়ে যায় নাই। আমি খাবারের জন্য একটু হাহাকার করছি, মনে হইতো যদি একটু পান্তা ভাত মরিচ দিয়ে একটু লবণ দিয়েও খাইতে পারতাম, তাইলেও মনে করেন যে আমার কষ্টটা একটু কমতো। দিনের পর দিন, মাসের পর মাস এরকম কষ্ট করে আমি এর সাথে থাকছি। আর এই মানুষটা কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে, আপনারা জিজ্ঞাসা করেন। আমার সাথে বিয়ে হয়েছে প্রায় 3 বছর। হ্যাঁ, এর মধ্যে আমারে বরিশাল নিয়ে থাকতো, বছর খানিক প্রায় বরিশাল নিয়ে ছিল। ওইখানে একটা মসজিদে ইমামতি করতো, বরিশাল কাঠের ঘর মসজিদটার নাম। ওই মসজিদে ইমামতি করতো। ওইখান থেকে এই যে মহিলারা নিয়ে আসছে, এখানে মহিলার বাচ্চা পড়াইতো। মহিলার 3টা মহিলার 3টা বাচ্চা। মহিলার প্রথম বাচ্চাটা মনে হয় 14-15 বছর বয়স, তারপরেরটা 12-13 বছর বয়স, আর সাথে একটা আছে, এটা মনে হয় 5-6 বছর বয়স, সাথে আছে ছেলে। এটা এই মহিলা আমার স্বামীর সাথে চলে আসছে, আমার স্বামী এই মহিলারা নিয়ে চলে আসছে। হের আর কোনো খোঁজ নাই, হে কোথায় আছে, কি করতে না করতে, অনেকদিন পর্যন্ত আমার লাগে ওইভাবে যোগাযোগ করে না। পরবর্তীতে তার সাথে আমি অনেক অনুনয় বিনয় করেই মনে করেন যে তার সাথে আমি যোগাযোগ ওইভাবে সচল রাখছি।
আমারে এতদিন পর্যন্ত শুধু আশা দিয়ে দিয়ে রাখছে যে আমি আসবো ওই মহিলারা আমি ছাড়বো। এই মহিলা নাকি ব্ল্যাকমেল করে আনছে আমার স্বামীরে। এই মহিলার সামনে আনেন, মহিলার সামনে আনেন। আসুক আসুক, এই আস্তে আস্তে বলে যান, বলে যান, আস্তে 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 আসতে দাঁড়া। আমার স্ত্রী, আমার স্ত্রী পরকীয়া করলে সে কখনো স্ত্রী হয় না। কিসের স্ত্রী? পুলিশের পোশাক পরিবর্তন হইলো, পুলিশের ব্যবহার, পুলিশের আচার আচরণ পরিবর্তন হয়নি। চাই আপনারা দয়া করে কোথায় কি কারা প্রেম করতেছে, কোথায় কোন প্রেমিক ধরা পড়তেছে, কোথায় কোন প্রেমিকা ধরা পড়তেছে, সেদিকে ফোকাস না দিয়ে আপনারা একটু দয়া করে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কার উপরে হামলা হচ্ছে, কোথায় কার বাড়িতে আগুন লাগাইতেছে এবং কে করতেছে, তাকে আমাদের নবনির্বাচিত সরকার করতেছে নাকি ফ্যাসিস্ট সরকার করতেছে, সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, হাদিদের হত্যার যে বিচারটা আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস স্যার যাওয়ার আগে জাতিসংঘের কাছে একটা চিঠি লিখে গিয়েছিলেন, এমন তার কি অ্যান্সার আসছে তা আমরা জানি না, কারণ আমাদের কাছে জানানো হয় নাই। শুধু আমরা না, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের একটাই আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে হাদি হত্যার বিচার। তো এই জাতিসংঘের কাছে চিঠির কি অ্যান্সার আসছে, আমরা আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আপনি দয়া করে আমাদের এই জাতিসংঘের কাছে কি রিপ্লাই আসছে বা আদৌ কোনো রিপ্লাই আসছে কিনা সেটা একটু আমাদেরকে জানাই দিবেন। আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমার ভাইয়ের হত্যার বিষয়ের জন্য অতি শীঘ্রই হয়ে যায়। আপনারা আমাদেরকে বলছিলেন আমরা নির্বাচন বানচালের জন্য এরকম করতেছি, আমরা প্রমাণ করে দিছি আমরাও নির্বাচন চাই, নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য আমাদের নাই। আর আপনারাও প্রমাণ করেন যে আপনারা হচ্ছে আমাদের হাদি হত্যার বিষয়টা করতে সংস্কারগুলো আমাদের প্রয়োজন, আপনারা দয়া করে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে শহীদ ভাইদের এবং যেই শহীদের যে পরিবারগুলা, আমাদের জুলাই আন্দোলনে যে শহীদ ভাইরা মারা গেছে তাদের হত্যার বিচার এখন আমরা যদিও আমরা একটা বিচার পাইছি, কিন্তু সেই খুনির কোনো সেই খুনির কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। হয়েছে বলা হয়েছে, কিন্তু শুধু এটা কথাকথিত খুনি হয়ে গেছে, এটার কোনো বিচার আমরা আমাদের সচক্ষে দেখতে পাচ্ছি না। আরেকটা হচ্ছে জুলাই যোদ্ধাদের এবং যারা আহত যোদ্ধা এবং জুলাই শহীদ ফ্যামিলিদের তাদের যে অগ্রাধিকারগুলো আমরা বাস্তবায়ন করার কথা ছিল নতুন সরকার আসার পরে, সেই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের কাছে আহ্বান করব, আমরা নতুন সরকারকে গ্রহণ করে নিছি এবং আমরা চেষ্টা করব তাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করার, কিন্তু তারা যদি আমাদের কথাগুলো বা আমাদের সংস্কারগুলো, আমাদের আকাঙ্ক্ষাগুলোকে না দেখে, সেদিকে আমরা বাংলাদেশি হিসেবে একদমই হতভাগা বলা যায়। যে সরকার আছে সে সরকার আমাদের কোনো রকম কোনো আকাঙ্ক্ষা পূরণ করে না। তা আমি আমাদের নতুন যে সরকার, নতুন যে প্রধানমন্ত্রী, সবার কাছে একটা অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের যেই সংস্কারগুলো প্রয়োজন, যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পাই নাই, আপনারা নির্বাচিত সরকার, এমনকি আমরা অন্তর্বর্তীকালীন কিন্তু সরকার নির্বাচিত ছিল না, আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরকে জনগণ সিলেক্ট করছে। তা আমরা আশা করব আপনারা হচ্ছে আমাদের যে শহীদ যারা শহীদ হয়েছে তাদের শহীদ ফ্যামিলি এবং জুলাই যোদ্ধাদের যে অগ্রাধিকারগুলো সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করবেন না। আর দ্বিতীয় হচ্ছে মিডিয়া ভাইদের, আপনাদের একটা কথা বলি, কোথায় কারা প্রেম করতেছে, কোন হোটেলে কারা ধরা পড়তেছে, কোন হোটেলে কোন প্রেমিকা ঘুরতে গেছে, আপনারা দয়া করে এগুলোতে ফোকাস না দিয়ে কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে, বাংলাদেশের কোথায় কোন জায়গায় কাকে গুম করা হচ্ছে, কাকে খুন করা হচ্ছে, আপনারা এইদিকে একটু ফোকাস দিলে আমার মনে হয় সেই দিক দিয়ে আমাদের অনেক ভালো হয়। মিডিয়া সংস্কারটা সবার আগে প্রয়োজন। হ্যাঁ, মিডিয়া সংস্কারটা আমাদের খুবই প্রয়োজন। আপনারা যদি কোথায় প্রেম হচ্ছে, কোথায় কে উন্নতি করতেছে, কোন নায়ক নায়িকা কোন জায়গায় যাচ্ছে, কোন নায়ক নায়িকা কোন দেশে থেকে কোন দেশে যাচ্ছে, এদিকে ফোকাস না দিয়ে আপনারা কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কোন জায়গায় খুন হচ্ছে, আপনারা যদি এগুলা বিষয়ে ফোকাস দেন, মনে হয় আমাদের দেশে থেকে যে মিডিয়ার ব্যাপারে যে একটা খারাপ ধারণা আছে জনগণের বা আমাদের, সেটা চলে যাবে। তা আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের সংগঠন থেকে আজকে আমাদের সংগঠনের আত্মপ্রকাশের দিন, তা আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা এগুলোতে ফোকাস না দিয়ে যেগুলো নেতিবাচক এবং যেগুলো আমাদের দেখা প্রয়োজন, বাংলাদেশের জনগণের যা দেখা প্রয়োজন, আপনারা সেই দিকে একটু খেয়াল রাখবেন এবং সেই জিনিসগুলো তুলে ধরবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিডিয়াদের কথা, যে হচ্ছে সরকার বিরোধী তারা কোনো পোস্ট করতে চায় না। আমরা জানি, বিশেষ করে কিছু নিউজ চ্যানেলের উদ্দেশ্যে বলতে চাই, নাম না বলি, তারা যখন আওয়ামী লীগের কালে ছিল তারা আওয়ামী লীগের ব্যাপারে কোনো কথাই বলতো না, সবসময় আওয়ামী লীগের পক্ষেই পোস্ট করতো। এখন আমরা এই নবনির্বাচিত সরকারের কালীন একটা কথা বলতে চাই, যে আপনারা দয়া করে
সরকার যদি কোনো রকম কোনো দুর্নীতি করে বা সরকার যখন উন্নতি করে আপনারা উন্নতির দিকগুলোও দেখবেন এবং দুর্নীতির দিকগুলো দেখবেন। শুধুমাত্র উন্নতির দিকগুলো পোস্ট করবেন এবং দুর্নীতির দিকগুলো ঢেকে যাবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনারা খুবই আমাদেরকে আশাহত করেন। আপনারা যখন আমরা যেটা বলি সেটা যখন আপনারা সেইভাবে উপস্থাপন করেন, জনগণ আমাদেরকে বোঝে যে আমরা কি বলতে চাইছি। তা আপনারা যদি আমাদেরকে উল্টাপাল্টা ভাবে প্রকাশ করেন, সেই বিষয়গুলো হয়ে যাবে কি যে আমরা হচ্ছে সেটা বলতে চাইনি, কিন্তু আপনারা প্রকাশ করছেন অন্যভাবে। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না, যেখানে যা হচ্ছে সেটাই তুলে ধরবেন। এমনকি আপনাদের ক্যাপশনগুলো অত্যন্ত মানে ইতিবাচক হয়ে যায়, যেটা হচ্ছে আপনারা প্রকাশ করেন একটা, ক্যাপশন দেন অন্যরকম। অনেক সময় হয় কি যে বাঙালি সব হচ্ছে তারা পুরোটা ভিডিও দেখে না, ক্যাপশনটাই পড়ে। তা আপনারা ক্যাপশনটা ওরকম ভাবে দিবেন যেন মানুষ মানে আমাদের কথাগুলা বা কোথায় কি হচ্ছে বাংলাদেশে সেগুলো যেন দেখতে চায় এবং শুনতে চায়। এমন কোনো ক্যাপশন দিবেন না যেন বাংলাদেশের মানুষ ক্যাপশন থেকে বুঝে যায় যে এটা কিরকম ভিডিও হতে যাচ্ছে। আরেকবার বলতে চাই, আপনারা দয়া করে কোথায় কি কারা প্রেম করতেছে, কোথায় কোন প্রেমিক ধরা পড়তেছে, কোথায় কোন প্রেমিকা ধরা পড়তেছে, সেদিকে ফোকাস না দিয়ে আপনারা একটু দয়া করে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কার উপরে হামলা হচ্ছে, কোথায় কার বাড়িতে আগুন লাগাইতেছে এবং কে করতেছে, তাকে আমাদের নবনির্বাচিত সরকার করতেছে নাকি ফ্যাসিস্ট সরকার করতেছে, সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ। আরেকটা হচ্ছে পুলিশ সংস্কার। আমাদের নবনির্বাচিত সরকারের উদ্দেশ্যে আরেকটা অনুরোধ, তারা যেন পুলিশ সংস্কারের বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারেও আমাদের একটা জিনিস খেয়াল করেছি, যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন তাদের কাছে আমরা অনেক অনুরোধ করেও পুলিশ সংস্কারের বিষয়টা দেখি নাই। পুলিশের পোশাক পরিবর্তন হইলো, পুলিশের ব্যবহার, পুলিশের আচার আচরণ পরিবর্তন হয়নি। আপনারা তা দেখতে পাচ্ছেন যে ইন্টারিম সরকার থাকাকালীনও তারা যা ফ্যাসিস্ট আমলের মতো ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যে এরকম আচরণ করতো পুলিশ, সেরকম আচরণ ইন্টারিম সরকার থাকাকালীনও হইতেছে। এখন এই সরকার নবনির্বাচিত সরকারের কালীন আমাদের পুলিশের কিরকম কথাবার্তা হবে, পুলিশের কিরকম আচার আচরণ হবে, তা নির্ধারণ হবে হচ্ছে আমাদের নবনির্বাচিত সরকারের সংস্কারের উপর দিয়ে। তারা যদি এই পুলিশ সংস্কারের বিষয়টা একটু মানে কঠোরভাবে দেখে, আমি আশা করব পুলিশ সংস্কারের যে বিষয়টা সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারও পাই নাই, এবার আমরা তা পাবো। আমরা এই সরকারের কাছে সেই আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে পুলিশ সংস্কারের বিষয়টা দেখবেন। আর এটা হচ্ছে খাদ্যদ্রব্য বিষয়টা। আপনারা দেখতে পারতেছেন যে অন্যান্য দেশে রমজান আসে রোজা পালনের জন্য, বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য। বাংলাদেশে রমজান আসে হচ্ছে খাদ্যদ্রব্যের যে বিষয়গুলা, খাদ্যদ্রব্যের যে পূর্তবর্তী যে কাপড় ব্যবসায়ীদের জন্য, তারপর হচ্ছে আরো সবজি, যারা আসলে মনে করেন সারা বছরের 11 মাসে যে ইনকাম হয় না, তাদের এই এক মাসে তারা তার 3 গুণ ইনকাম করে নেয়। আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসই বাংলাদেশের অনেক 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 দাম, যেগুলো বাইরের দেশে আমরা একদমই মনে করেন আমরা যেরকম রমজান কাল আসে যে আমরা একটু শান্তি মতো ইফতার করবো, এমনকি যদি ইফতারিও না করতে পারি 1 গ্লাস লেবু শরবত খাবো। আপনারা জানেন ইতিমধ্যে লেবু হয়ে গেছে একটি ফল, হয়ে গেছে, শশা একটি ফল হয়ে গেছে। লেবুর হালি এখন 100 টাকা কেজি, শশার হালি এখন 100 টাকা কেজি, এর থেকেও বেশি মনে হয়, আর আমি যতটুকু জানি আর কি। তো আমরা এই আমাদের যে নবনির্বাচিত সরকার তার বিষয়ে তাদের আহ্বান করে একটা কথা বলবো যে আপনারা দয়া করে খাদ্যদ্রব্যের যে অগ্রগতির যে বিষয়টা